জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংস্কার সম্ভব নয় বলছেন বিএনপি নেতারা। ভোট পেছালে কমবে আস্থা। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জনতা পার্টি বাংলাদেশ ৮ মাসে ২ ডজন দলের আত্মপ্রকাশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রশ্নে ৩ দফা বৈঠকে বসেছে বিএনপি। তবে সংসদ ছাড়া সংবিধান সংস্কার অসম্ভব বলছেন দলটির নেতারা। জানাচ্ছেন, এ আলোচনায় নির্বাচন পেছালে ক্ষতিগ্রস্ত হবে দেশ। ডিসেম্বরের বদলে জুনে ভোটের চিন্তা করলে সমর্থন দেবেন না তারা। জনগণের আস্থাও হারাবে অন্তর্বর্তী সরকার। সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন সহ রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলের সঙ্গে চলছে ঐকমত্য কমিশনের সংলাপ। বিএনপির সঙ্গে বসেছে ৩ দফা। তবে এতে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কোনো পক্ষ। যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শীট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলছেন, সীমিত সময়ে কখনোই সংস্কার সম্ভব নয়। তাড়াহুড়ো করলে তা টেকসই তো হবেই না, উল্টো তৈরি হতে পারে আইনি জটিলতা। সংস্কার কিন্তু একটি সরকার একটি সীমিত সময়ের মধ্যে সংস্কার যে কোনো বিষয়ে করে শেষ করতে পারে না। জাতীয় সংসদ ছাড়া সংবিধানের যে সংশোধনীগুলো প্রয়োজন এগুলো কিন্তু করতে পারবে না। আমরা হাইকোর্টে রিট করেছিলাম সংবিধানের ৫ম সংশোধনী বাতিল করার জন্য, কিন্তু হাইকোর্ট কিন্তু কয়েকটি দফা বাতিলের কথা ঘোষণা করেছে। বাকিটা বলেছে যে পরবর্তী সংসদে সে বাকিগুলো সংশোধন করতে হবে। আরেক নেতা হাফিজউদ্দিন আহমেদ বলছেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজই হওয়া উচিত দ্রুত নির্বাচন আয়োজন। নির্বাচিত সরকার ছাড়া পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব নয়, তাই দ্রুত ভোটের বিকল্প নেই। ডিসেম্বরের থেকে যদি উনি এটাকে জুনে নিয়ে যান তাহলে আমাদের নতুন করে চিন্তা করতে হবে, এবং তখন এই ধরনের তৎপরতাকে প্রতিরোধ করার জন্য বিএনপি নিজেরা বসে নীতি নির্ধারণ পর্যায়ে বসে এ ব্যাপারে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। এটাকে আমরা মোটেই সমর্থন করি না। এই ডিসেম্বর, এতদিন ডিসেম্বর বলে আবার যদি তারা জুনের দিকে যায়, সেটি আমরা মনে করি যে আমাদের সাথে একটা বিরূপ আচরণ করা হবে। পাশাপাশি দ্রুত নির্বাচন আদায়ে সমমনা দলগুলোর সমর্থন পেতে এরই মধ্যে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের জন্য অনুদান উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করে আমরা বিএনপি পরিবার। রিজভী বলেন, এখনও ক্রান্তিকাল শেষ হয়নি। সরকারের উপদেষ্টাদের নামে মামলা প্রত্যাহার হলেও বিএনপি কর্মীসহ অনেক আন্দোলনকারীর নামে মামলা এখনও রয়ে গেছে। এ সময় আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধের দাবি জানান দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনি। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য 2024-এ কি করেছে কি করে নাই, সুতরাং এদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আজকে আমরা বলছি যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যেন এদেশে, বেশিরভাগ যেন এদেশে ফিরে না আসতে পারে, সেজন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ময়মনসিংহে কর্মী সম্মেলনে এই আহ্বান জানান তিনি। জামায়াত আমির বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সদিচ্ছা ও সক্ষমতা প্রমাণ করা প্রয়োজন। যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদের বিচার নিশ্চিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে, এটি বাতিলের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু, এটার প্রমাণ আপনারা পেশ করুন।
যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন ইসলাম বিরোধী বলে অভিযোগ খেলাফত মজলিসের। যৌনকর্মীদের শ্রমিকের স্বীকৃতিতে নারী অবমাননা হিসেবেও দেখছে সংগঠনটি। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে সমাবেশে এ মন্তব্য করেন সংগঠনের নেতারা। তারা দাবি করেন নারী বিষয়ক কমিশন ইসলাম ও নৈতিকতা বিরোধী, তাই শিগগিরই তা বাতিল করতে হবে। ইসলামী ব্যক্তিত্বদের নিয়ে নতুন কমিশন গঠনের প্রস্তাব দেন তারা। এ সময় নেতারা অভিযোগ করেন এই কমিশন ভারতের হয়ে বাংলাদেশে প্রভাব বিস্তার করছে। এছাড়া ভারতের ওয়াকফ আইন পাশ হলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়বে। এই আইনের কারণে মুসলমানদের উপর নির্যাতন বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। তাই এটি বাতিলের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। কমিশনের সুপারিশ মৌলিক বাতিল করতে হবে। দু একটি ভালো জিনিস যা আছে সেগুলো আমরা নতুন ঘোষণা করে রাখার ব্যবস্থা করতে হবে। তাই প্রিয় ভাইয়েরা আমার, এই কথা সাথে সাথে আমরা ভারতে যে ওয়াকফ আইনের মাধ্যমে যে সমস্ত মুসলিম নিধনের ব্যবস্থা করা হয়েছে, মুসলমানদের মধ্যে অনুদোষ তৈরি হয়েছে, তা বন্ধ করতে হবে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ হয়েছে। দলটির মহাসচিব সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদ দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। দলটি গত ৮ মাসে প্রায় ২ ডজন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। ১৭ এপ্রিল রাজধানীর হোটেল শেরাটন বিতর্কিত এমএলএম কোম্পানি ডেস্টিনির এমডি রফিকুল আমিন ঘোষণা দেন নতুন রাজনৈতিক দলের নাম আম জনতা পার্টি। যদিও আম জনতা পার্টি ও আম জনতার দল নামে আরও ২টি রাজনৈতিক দল আছে। এর ৮ দিন পরই আরও একটি নতুন রাজনৈতিক দল, নাম জনতা পার্টি বাংলাদেশ। রাজধানীর একটি 5 স্টার হোটেলে দলের ঘোষণাপত্র পাঠ করেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। তুলনামূলক ছোট দলগুলোকে জাতীয় সরকার বা নির্বাচনী বন্ধনের নামে হজম করার খেলায় নেমেছে। আর ওই সব ছোট দল সংসদে আসন প্রাপ্তির লোভে তাদের আদর্শ সক্রিয়তা বিসর্জন দিয়ে ফেলেছে। এক নেতা সর্বশ্রেষ্ঠ দল জনগণের প্রতি আর দায়বদ্ধ নেই। ভবিষ্যতে নির্বাচিত সরকারের হাতে সংস্কারের দায়িত্ব ছেড়ে দেওয়া মানে আত্মহনন এবং জনগণকে আশা হতে পারে। সংস্কারের মাধ্যমে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত সাব্যস্ত করা জরুরি। বিএনপির সাবেক নেতা ও কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছেন এই দলে। স্লোগান গড়ব মোরা ইনসাফের বাংলাদেশ। ৩২ বছর আমি নিরাপদ সড়কের আন্দোলন করেছি। এই ৩২ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি, সেই সরকারের কোন রকমের সাহায্য সহযোগিতা পাইনি। এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এই দেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। প্রতি মাসেই আসছে কয়েকটি দল। গত ১ মাসে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন পড়েছে ৫০টির বেশি। আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করব। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিভাগ এবং দেশের ৬ জেলায় বইছে তাপপ্রবাহ। আজ সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজশাহী বিভাগ এবং টাঙ্গাইল, মানিকগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে পারে রোববার পর্যন্ত। তবে এরপর তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২-১টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আগামী রোববার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে পণ্য রপ্তানি করা হবে এই টার্মিনাল থেকে। তবে ব্যবসায়ীরা বলছেন প্যাকেজিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব না থাকায় খাদ্য ও কৃষি পণ্য রপ্তানি এখনও বেশ চ্যালেঞ্জিং। ২০২২ সালে সিলেট বিমানবন্দরে নির্মাণ করা হয় অত্যাধুনিক কার্গো টার্মিনাল, কিন্তু যুক্তরাজ্য সহ ইউরোপের অনুমোদিত প্যাকেজিং ব্যবস্থা না থাকায় এর কার্যক্রম শুরু করা যায়নি। অবশেষে আগামী রোববার চালু হচ্ছে টার্মিনাল।
ফলে সিলেট অঞ্চলের কৃষিজ ও হিমায়িত খাদ্যপণ্য, ফুল, হস্তশিল্প, চামড়াজাত সহ বিভিন্ন পণ্য এখন আন্তর্জাতিক বাজারে সরাসরি পৌঁছাতে পারবে। এতে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। আমরা আসলে খুবই আনন্দিত এবং সিলেট চেম্বারের দীর্ঘদিনের দাবি ছিল এটা। আমরা এটা নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে অতীতে এটা নিয়ে যোগাযোগ করেছি এবং চেষ্টা করেছি এখানে সিলেট থেকে একটা কার্গো বিমান চালু করার জন্য। প্রথম ধাপে স্পেনে ৬০ মেট্রিক টন গার্মেন্টস পণ্য রপ্তানির মাধ্যমে কার্গো টার্মিনালের যাত্রা শুরু হবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই টার্মিনাল রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। স্পেন তো শুধু স্পেনের জন্য, সে আবার যারা ফিদার আরও কুরিয়ার সাব করে ডিস্ট্রিবিউট করতে পারে, নেদারল্যান্ড পাঠাতে পারে, জার্মানি পাঠাতে পারে। টার্মিনালের প্যাকেজিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব দ্রুত চালুর দাবি ব্যবসায়ীদের। স্থানীয় কোনো ল্যাবও নাই, কোনো প্যাকেজিং সিস্টেমও নাই। আমার মনে হচ্ছে সরকার এই উদ্যোগ গ্রহণ করতেছে, আমি স্বাগত জানাই। সাথে সাথে সিলেটে একটা প্যাকেজিং সিস্টেম এবং ল্যাবের ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। ওসমানী বিমানবন্দরে এরই মধ্যে আন্তর্জাতিক মানের কার্গো ওয়্যারহাউস নির্মাণ করা হয়েছে। দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি বসানো হয়েছে অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বস্তি ফিরছে না রাজধানী বাজারে। সরবরাহে কোনো সংকট না থাকলেও নাগালে আসছে না সবজি। বাড়তি পেঁয়াজের দামও, সরু চালের কেজিও ৯০ টাকার উপরে। বিক্রেতা নানা অজুহাত দিলেও বাজার তদারকির অভাবকেই এর বড় কারণ বলছেন ভোক্তারা। গ্রীষ্মের সবজির কমতি নেই রাজধানীর বাজারে, তবে এতে হাত দেয়া দায় ভোক্তার। দামে ফিরছে না স্বস্তি। বেগুন, কাকরোল, ধুন্দলের কেজি ১০০, শসা, পেঁপে, বরবটির জন্য গুনতে হচ্ছে অন্তত ৬০ টাকা। গত সপ্তাহে যে কাঁচামরিচ ছিল ৬০ টাকা, এখন এর দাম ৮০ টাকা। এ নিয়ে ক্রেতাদের নানা অজুহাত থাকলেও তদারকির অভাব দেখছেন ক্রেতা। চাহিদা বেশি, লাগে মাল বিক্রিও বেশি হয়, দামও বেশি। বাজার তো তুলনামূলক রমজান মাসে ভালোই ছিল, নিয়ন্ত্রণ ছিল। এখন তো নাই, এখন আবার তদারকি কমে গেছে। তদারকি করলে আল্লাহর রহমতে আরো কমে যাবে আর কি। দাম বেড়েছে পেঁয়াজেরও। দেশি ৬০ থেকে ৬৫ আর আমদানির পেঁয়াজের কেজি ৫০ টাকা। করলা মাত্র ৪০ টাকায় কিনলাম, আরো একদম পরিষ্কার সুন্দর করলা ৫০ টাকা পটল। অন্যদিকে ২ সপ্তাহ ধরেই চড়া চালের বাজার। সরু ৯০ থেকে ১০০ আর মোটা চালের কেজি ৬০ টাকার বেশি। তবে সরবরাহের কমতি নেই। যা দেখতেছি মানে আরো খালি বাড়তেই আছে, না কমার লক্ষণ নাই। ডিমের দামও ডজনে বেড়েছে ৫ টাকা। গত সপ্তাহে ১২৫ টাকার ফার্মের ডিম এখন কিনতে হচ্ছে ১৩০ টাকা ডজনে। তবে স্বস্তি ফিরেছে মুরগির দামে। ব্রয়লার ১৭০ আর সোনালী মিলছে ২৩০ টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।